নমস্কার বন্ধুরা, আমি অভিষ চৌধুরী, আপনাদের বিজনেস অ্যাসোসিয়েট। আমার কোম্পানির নাম হচ্ছে স্মৃতিকণা বিজনেস সলিউশন। আমার ওয়েবসাইট হচ্ছে স্মৃতিকণা.com। আপনারা গিয়ে যদি গুগলে সার্চ করেন তাহলে স্মৃতিকণা.com, SMRITIKANA.com। আমি ট্যাক্স কনসালটেন্ট, মেনলি মাইক্রোফিন্যান্স কোম্পানির আমি রেজিস্ট্রেশন করে থাকি। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন এবং মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন এবং কোম্পানি রিলেটেড কোনো কিছু কোয়ারি প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে করতে পারে। তো চলুন আমি আজকের ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওটা হচ্ছে, আমি বিগত একটা ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী যে ভিডিওটা করব সেই ভিডিওতে আমি বিস্তারিতভাবে মাইক্রোফিন্যান্স কোম্পানি সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমি সেই বিস্তারিত মাইক্রোফিন্যান্স কোম্পানি আলোচনার জন্য এই ভিডিওটা করছি। আচ্ছা, আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক জায়গা আছে যেগুলো, অনেক কথা আছে যেগুলো হয়তো জানেন না। আর যদি মনে হয় কেউ যদি এখানে আছেন এরকম যে সব জানেন, তাহলে তার এই ভিডিও দেখার দরকার নেই। কিন্তু মাইক্রোফিন্যান্স কোম্পানি টোটাল কিভাবে চলে, তার কাজটা কি এবং কিভাবে এগ্রিমেন্ট হয়, সব থেকে বড় কথা তার এগ্রিমেন্টের পার্টে কি কি ডকুমেন্টস থাকে, সেগুলোও যদি জানার দরকার থাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবেই জানতে পারবে। আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি নতুন ভিডিও। কি মাইক্রোফিন্যান্স কি এবং মাইক্রোফিন্যান্সের রেজিস্ট্রেশন কিভাবে হয়, কত ধরনের মাইক্রোফিন্যান্স কোম্পানি হয় আর মাইক্রোফিন্যান্স কোম্পানির কাজ কি কি। প্রথমত, আমরা যখনই কোনো কিছু ফিনান্সের ব্যবসা করব, মানে অর্থনৈতিক বিজনেস করব, তখনই আমাদেরকে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন্স মেনে চলতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী মাইক্রোফিন্যান্স দুভাবে ব্যবসা করা যায়। একটা হচ্ছে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি আর একটা হচ্ছে এনবিএফসি এমএফআই। হচ্ছে এনবিএফসি এমএফআই। তাহলে আমি সেকশন 8 আর এনবিএফসি এমএফআই এই দুটো কোম্পানির একটু পার্থক্যটা প্রথমে করে নিই। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি আরওসি দ্বারা রেজিস্টার হয়, নিয়ন্ত্রণ হয় আরওসি দ্বারা। যেমন কোম্পানি একটা রেজিস্ট্রেশন হবে, কোম্পানিটা দেখতে পাবে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, এবং এর জন্য কোনো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল লাগে না। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি করার জন্য কোনো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল লাগে না। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গাইডলাইন্স দিয়েছে, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে আপনি সেকশন 8 এ মাইক্রোফিন্যান্স কোম্পানি করতে পারবেন এবং কোনো টাকা পয়সা, কোনো রকম অর্থ রিজার্ভ ব্যাংকের ঘরে বা কোনো ব্যাংকে এফডি করে সেটা রিজার্ভ ব্যাংকে জমা করতে হয় না। দুজন ডাইরেক্টর লাগে একটা কোম্পানি তৈরি করার জন্য। সেই ডাইরেক্টর দিয়ে প্রথমে কোম্পানি তৈরি হয়, কোম্পানি সেকশন 8 হয়ে আসে, তারপর সেটা মেমোরান্ডাম আর্টিকেল চেঞ্জ হয়ে মাইক্রোফিন্যান্স হয়ে আসে। এই হচ্ছে টোটাল সেকশন 8 এর মাইক্রোফিন্যান্সের পদ্ধতি। শুধু সেকশন 8 নয়, কিন্তু শুধু সেকশন 8 মাইক্রোফিন্যান্স করতে পারবে না, আর মেমোরান্ডাম অফ আর্টিকেলে যদি মাইক্রোফিন্যান্স লেখা থাকে তবেই করতে পারবে। তাহলে এটা গেল সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি। তাহলে এনবিএফসি এমএফআই কি? এনবিএফসি এটার কথা হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। এমএফআই মানে হচ্ছে মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন। মানে এই দুটো শব্দ মিলে হচ্ছে কিন্তু এনবিএফসি এমএফআই। এনবিএফসি বলতে আপনি কিন্তু শুধু বাজাজকে বলতে পারেন এনবিএফসি, কিন্তু মাইক্রোফিন্যান্স নয়। কিন্তু আপনি আরোহণ, ভিলেজ, বেদিকা, সামাস্টা, এই ধরনের যে বন্ধন, এই ধরনের কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু এনবিএফসি এমএফআই এর আওতায় পড়ে। বন্ধন ব্যাংক যদিও বা, কিন্তু ওদের এনবিএফসি এমএফআই এর আওতায় কিন্তু মাইক্রোফিন্যান্স করে। এই দুটো ক্যাটাগরিতে তাহলে মাইক্রোফিন্যান্স কোম্পানি করা যায়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলেছে। এবার এনবিএফসি এমএফআই করতে গেলে 2025-এ 31শে মার্চ পর্যন্ত কেউ যদি এনবিএফসি এমএফআই করে তাহলে 5 কোটি টাকা ডিপোজিট। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন যেটা, আর এনবিএফসি এমএফআই এর রুলস অ্যান্ড রেগুলেশন, আমি অ্যাকাউন্টস এর কথা বলছি না, সমান কিন্তু। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি এবং মাইক্রোফিন্যান্স কোম্পানির কাজ করার নিয়ম সমান, এবং এতে সব থেকে বেশি প্রয়োজন যেটা হচ্ছে দেখাশোনা, কোম্পানি পরিচালনা করা সব থেকে ব্যাপার। কারণ আপনি আজকে ডেটে কোম্পানি খুললেন আর সেই কোম্পানি দুদিন পর লোন দিলেন, দিয়ে ওডি করলো, তাহলে কিন্তু আপনার কোম্পানি বন্ধ হয়ে যাবে, কারণ আপনার কালেকশন আসবে না। এবার বলি ওডি যাতে না পড়ে তার জন্য কিন্তু সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি এবং এনবিএফসি এমএফআই বোথ দুটো কোম্পানি কিন্তু
সিআইসির মেম্বার হতে পারে, সিভিল যেটাকে আমরা চলতি ভাষায় বলি। তো সিআইসি মেম্বার হতে পারে এবং ইন্স্যুরেন্স কোম্পানির মেম্বারশিপ হতে পারে। তাহলে এবার আমি সিআইসি এবং ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে আপনাদেরকে একটু আলোচনা করছি। সিআইসি কি? সিআইসি হচ্ছে এই যে সিভিল টোটাল যে ক্রেডিট হিস্ট্রি, ক্রেডিট রিপোর্ট, একটা মানুষের ক্রেডিট রিপোর্ট এই সিআইসি কোম্পানিগুলো মেনটেন করে। ঠিক আছে, এদের নাম হচ্ছে ক্রেডিট ইনফরমেশন কোম্পানি, সিআইসি ফুল ফর্ম। এই কোম্পানির আপনি রেজিস্ট্রেশন পাবেন। এমনি একটা সাধারণ মানুষ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা যে কেউ অ্যাপ্লাই করলে কিন্তু দেবে না, কারণ যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন্স আছে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি সিআইসি মেম্বারশিপ পাবে, তাই জন্যই পাবে, নাহলে কিন্তু পাবে না। এবং আপনি অ্যাপ্লিকেশন করলে আপনি সিআইসি মেম্বারশিপ পাবেন। তো সিআইসি মেম্বারশিপ পেলে আপনি কি, আপনার কি লাভ? সিআইসি মেম্বারশিপ পেলে আপনার লাভটা হচ্ছে যে আপনি কাউকে লোন দেবার আগে তার ক্রেডিট হিস্ট্রিটা চেক করতে পারবেন। ক্রেডিট হিস্ট্রি বলতে সে কোথা থেকে লোন কবে নিয়েছে, কত টাকা লোন পেমেন্ট করেছে, লোন পেমেন্ট করেছে কি করেনি, কি হয়েছে। এই যে দেখছেন একটা আপনাকে এখন দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো একটা মানুষের ক্রেডিট রিপোর্ট। এইভাবে ক্রেডিট রিপোর্ট কিভাবে চেক করতে হয় দেখুন, আমি আপনাকে ইকুইফ্যাক্স কোম্পানি দিয়ে দেখাচ্ছি এইভাবে ক্রেডিট রিপোর্ট চেক করতে হয়। তো এই রিপোর্টটা যখন বেরোলো, এই রিপোর্টে আমি দেখতে পাচ্ছি তার কোথায় লোন আছে, কি কবে লোন পেমেন্ট করেছি করেনি। এটা কিন্তু সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি দিয়ে চেক করাচ্ছি। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির নামে কোথাও কিন্তু মাইক্রোফিন্যান্স থাকবে না, ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন। তারপরে সেকশন 8 ধরুন আপনি সাপোজ একটা এ মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন, এ মাইক্রো সার্ভিস অ্যাসোসিয়েশন, এই ধরনের কোম্পানির নাম হবে। তো এখানে ক্রেডিট রিপোর্টটা বেরোলো, এই রিপোর্টটা বেরোবার পর এই রিপোর্টটা আপনি ভালোভাবে চেক করবেন। করার পর আপনি তাকে লোন দেবেন কি দেবেন না সেটা বিচার বিবেচনা করবেন। করার পর আপনি তাকে লোন দিলেন, লোন দেওয়ার পর আবার ঠিক এই যে মানুষটা আপনার কাছ থেকে লোন নিল তার আবার রিপোর্টটা এখানে আপডেট করে দিচ্ছে। বুঝতে পারছেন? সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি, এই যে এই নামটা ফাউন্ডেশন, সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি লোন দিয়েছে, তার বিস্তারিত দেখাচ্ছে। তারপরে সেকশন 8, তার মানে এই লোকটা যদি ডিফল্ট করে আপনি তাহলে সিস্টেমে তুলে দিতে পারবেন। লোন দিয়ে আপনাকে টাকা দিচ্ছে না, আপনি গিয়ে তাকে মারবেন বা ধরবেন বা বাজে কথা বলবেন, বলে টাকা আনবেন, আনতে পারবেন না। তাহলে এটা কি হলো আপনার সিআইসি কি। আচ্ছা, এবার আসছি আমি ইন্স্যুরেন্স কি, ইন্স্যুরেন্সের মেম্বারশিপটা কেন নেওয়া হয়। ধরুন আপনি লোন দিয়েছেন, একজন যে লোন নেয় সে হচ্ছে বড়োয়ার, আর তার সাথে যে থাকে সে হচ্ছে কো বড়োয়ার, বা আমরা এখানে ব্যবহার করি গ্যারেন্টার হিসেবে। তো এই যে লোন নিল এই এবং কো বড়োয়ার, এদের দুজনের ভেতর লোন চলাকালীন কোনো রকম ভাবে এদের যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে লোনের টাকাটা কে দেবে? আপনার টাকাটা তো গেল। এই টাকাটা তখন আপনাদের জায়গায় আপনাদেরকে এই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদেরকে দেবে। যেমন ইন্ডিয়া ফার্স্ট, আইসিআইসিআই লাম্বার, সবাই ইন্স্যুরেন্স কোম্পানি। যদি সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি হয় তবেই কিন্তু, আদার্স কাউকে কিন্তু দেবে না। কেউ একটা হয়তো সোসাইটি বা ট্রাস্ট করে নিয়ে গেল, বললো আমরা মেম্বার হতে, দেবে না। যদি আপনি সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি করেন তাহলে আপনি গিয়ে বলবেন। এবার ধরুন একজনকে লোন দিয়েছে মারা গেল, তাই তো? লোন দিয়ে মারা গেলে তার টাকাটা কে দেবে? যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইন্স্যুরেন্স করেছেন সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে টাকাটা দেবে। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির বেনিফিট হচ্ছে যদি কেউ লোন চলাকালীন মারা যায়, মৃত্যু হয় ওই টেনিওরের ভেতর, টেনিওর মানে যতদিনের লোনের সময় ছিল তার ভেতর যদি মারা যায় তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন। এর পরবর্তী পদক্ষেপে আসছি লোন একটা ডিস্ট্রিবিউট কিভাবে করবেন। আপনি গ্রুপ করলেন সেন্টার, আমি কিন্তু এটা বারবার বলছি, যখনই সেন্টার বা গ্রুপ করবেন 5 জনের বেশি করবেন না, রিস্ক হচ্ছে। 5 জনের জন্য গ্রুপ করলেন, 5 জনের আগে দেখলেন, দেখার পর ফার্স্ট আমি পুরো ভিডিওটা যেহেতু আপনাদের বলছি, এই ভিডিওর ভেতর অনেক কিছু তথ্য আছে, যদি আপনারা এই পুরো ভিডিওটা না দেখেন তাহলে জানতে পারবেন না। লোন দিতে গিয়ে প্রথম পদক্ষেপে দেখবেন যে লোন দিচ্ছেন এই 5 জন মেম্বার উপস্থিত হয়েছে কি হয়নি। আর ফার্স্ট হচ্ছে সিজিটি 1, সিজিটি 2 আর জিআরটি। এই 3টে জিনিস দীর্ঘদিন মানে ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল, ফোর্থ সাইকেল, যত সাইকেলই লোন দিয়ে যান ততবারই কিন্তু এটা করবেন। কেন করার দরকার আমি এইটা একটু আপনাদের বিস্তারিত বলি। সিজিটি 1 মানে হচ্ছে কম্পালসারি গ্রুপ ট্রেনিং 1।
এই কম্পালসারি গ্রুপ ট্রেনিং 1 সিজিটি এতে কি হয়, কোম্পানি সম্পর্কে তাদেরকে ভালোভাবে বোঝাবেন, ট্রেনিং দেবেন যে এই কোম্পানি আমাদের এই না, আপনার কোম্পানি এত টাকা ইন্টারেস্ট নিচ্ছে, এত টাকা আপনার লোন হচ্ছে, এত টাকা আপনি পাচ্ছেন, এত টাকা আপনার কাটা হচ্ছে, এত টাকা আপনি হাতে পাচ্ছেন, গ্রস লোন এত, নেট লোন এত। যদি ঠিকঠাক ভাবে মাইক্রোফিন্যান্স চালাতে চান তাহলে এই প্রসেসগুলো কিন্তু মেনে চলতে হবে। এবং আপনি দেখবেন কোম্পানি সম্পর্কে যখন বলছেন এই 5 জনের ভেতর 5 জন আপনার গুরুত্ব সহকারে কথাগুলো শুনছে কি শুনছে না। সিজিটি 2 করুন, এগুলো ফিল্ড স্টাফ করছে, কিন্তু এটা কিন্তু কেউ কোম্পানির কোনো পদাধিকার মানে যে আছে ব্রাঞ্চ ম্যানেজার হোক বা তার নিজের নিচের লেভেলে বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার বা কেউ এরকম ধরনের মানুষ হোক যে আপনাদের এই ফিল্ড স্টাফ গুলোকে কন্ট্রোল করছে, সেই ফিল্ড স্টাফ কিন্তু করছে। এই সিজিটি 1 এবং সিজিটি 2 তে কোম্পানি সম্পর্কে বিস্তারিত আলোচনা, এই বিস্তারিত আলোচনা আমি যতখানি বললাম আপনারা বুঝতে পারলেন। যদি কারোর মনে হয় যে বিস্তারিত আলোচনাটা আরো ভালোভাবে করব, আমাকে ফোন করতে পারেন। আমার নাম্বারটা হচ্ছে মোবাইল নাম্বার 9830254434। আমার নাম হচ্ছে অভিজিৎ চৌধুরী। স্মৃতিকণা বিজনেস সলিউশন কোম্পানির নাম, স্মৃতিকণা.com, যেটা আমার হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, এই যে সিজিটি 1 করলেন, এর ভেতর আপনি লক্ষ্য করবেন, বা সিজিটি 2 যদি কেউ কাজ করে মাইক্রোফিন্যান্সে কাজ করেন তাহলে একটা জিনিসটা লক্ষ্য করবেন, এই গ্রুপের ভেতর একজন দেখবেন গ্রুপের ভেতর কোনো মহিলা মানে যাকে লোন বড়োয়া আপনার কথাটা তো গুরুত্ব দিয়ে শুনছে না, বাট তার হয়ে অন্য কেউ অ্যান্সার করছে। আপনি গ্রুপে সিজিটি 2 তে গেছেন, দেখছেন অন্য কেউ উত্তর দিচ্ছে, ফিল্ড স্টাফ হয়তো ছেড়ে দিল সেটাকে। কেন? তার লোন করতে হবে, তার জন্য তার লাগবে বড়োয়া, তাই ছেড়ে দিল। কিন্তু যে ম্যানেজার যাচ্ছে সে যাবে যখন গিয়ে এটা ভালোভাবে পর্যবেক্ষণ করবে যে এদের ভেতর গুরুত্ব কতজন আছে লোনের, আর গুরুত্ব নেই কার কতজন। যাদের গুরুত্ব নেই লোন দেবেন না। কেন? ওই লোনটা যে আপনার এই কথাগুলো গুরুত্ব সহকারে শোনেনি, সে লোনটা নিচ্ছে না, সে টাকাটা তুলে অন্য কাউকে দিয়ে দেবে। 15,000 টাকা লোন চ না, আমার ভাই গিয়ে তুই লোনে বসবি, 15,000 টাকা লোন পাবি, তুই 15,000 টাকা থেকে না তোকে আমি 2,000 টাকা দিয়ে দেবো, 13,000 টাকা আমি ইএমআইটা টানবো। এইবার যে ভদ্র মহিলা এই 13,000 টাকা নিল ওই গ্রুপে, আবার ওই গ্রুপে বসে সে আবার 15,000 টাকা নিল, এরকম ভাবে 2-3 জায়গায় তার লোন 1.5 লাখের জায়গায় 3 লাখ হয়ে গেছে। সে একজনকে বসিয়ে লোন দিচ্ছে, নিজে লোন দিচ্ছে। তারপরে কি হচ্ছে, তার লোনটা ডবল হয়ে গেছে। কিছুদিন পর গিয়ে লোনের ইএমআই দিতে পারছে না। তখন আপনি যাকে লোনটা দিয়েছিলেন তাকে যখন বলছেন যে আমার কিস্তিটা দিন, বলছে আমি তো লোন নিইনি, আমি লোনটা নিয়ে ওকে টাকাটা দিয়েছি। এইবার জিআরটি হবার পর জিআরটি সব দেখে নিলেন চেক করে, যে লোন নেবে তাকে কিন্তু আপনি অফিসে ডেকে লোনের টাকা দেবেন, তার বাড়িতে গিয়ে নয়। তাকে কোনো অবস্থাতেই লোন দিতে গিয়ে এটা বলবেন যে আমি এবছর লোন দিলাম, এবারে তার মানে সেকেন্ড সাইকেল মানে দ্বিতীয়বার আবার আপনাকে লোন দিতে হবে, এটা কোনো কন্ডিশন নয়। কিন্তু মানে লোনের প্রথমেই আপনি কন্ডিশন করে নিচ্ছেন, যে এটা বলে দিচ্ছেন যে আপনি লোন দিচ্ছি, পরবর্তীকালে তার ধরুন 1.5 লাখ টাকার উপর লোন আছে, 2 লাখ টাকা, আপনি তো লোন দিতে পারবেন না। তখন তাহলে কি করবেন? তখন তার লোন দিলে ঠিক এই কথাটাই আসবে। তো আগে থেকে যদি লোন ডেকে অফিসে এগ্রিমেন্ট করবেন, প্রপার এগ্রিমেন্ট করবেন, এগ্রিমেন্টের ফরম্যাট যদি দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে দেবো। এগ্রিমেন্ট শুধু নয়, তার সাথে ডিমান্ড এতখানি পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে কালেকশন। কালেকশন করতে যাবার সময় একদম ঠিকঠাক বেঁধে দেবেন। একটা ফিল্ড স্টাফকে যদি উইকলি কালেকশন করা, 5টার বেশি গ্রুপ দেবেন না। দিনে যদি 5টা গ্রুপ দেন, তাহলে 5টা গ্রুপ যদি দিনে হয়, তাহলে 5 দিনে হচ্ছে 25টা গ্রুপ। যদি একটা গ্রুপে 5 জন করে থাকে, তাহলে কতজন হলো? 5-25 25, তাই তো? তাহলে 25টা গ্রুপ, 25 জন মেম্বার হ্যান্ডেল করবে, ঠিক আছে? বা তার থেকে আস্তে আস্তে গ্রুপ বাড়াতেও পারেন, 10টা পর্যন্ত করতে পারেন। কিন্তু সময়সীমাটা দেখে রাখবেন যে এখান থেকে একটা গ্রুপ কালেকশন করে তার যেটা এতক্ষণ টাইম লাগে, তার মানে এখানে এতক্ষণ কালেকশন করার সে সময় পাচ্ছে। এখানে যদি একজন মেম্বার কালেকশন দিতে দেরি করে, আপনি কিন্তু তাকে বলবেন না কালেকশন টাকা দিন, মারবেন, গায়ে দেবেন, এসব না। তখন তার রেসপেক্টিভ ম্যানেজার, অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেই থাকুক বা আশেপাশে যে ফিল্ড স্টাফ আছে খালি, সে গিয়ে ওই জায়গায় বসে পড়বে, জাস্ট টাকাটা টানতে আমি যাবো। কি কাজ? টাকাটা না দিলে আমি যাবো না, বসে থাকবে, ঠিক আছে? আর যে ফিল্ড স্টাফটা ছিল, যার ওটা গ্রুপ, সে সেকেন্ড গ্রুপটা ভিজিট করতে চলে গেছে।
ভিজিট করে নিয়ে বিকেলবেলা চলে এসছে, আপনি সমস্ত হিসেবপত্র তার কাছ থেকে নিলেন, পুরো হিসেবটা নিলেন, নিয়ে তাকে আপনি বুঝলেন যে এত টাকা কালেকশন করেছে, সিস্টেম সফটওয়্যারের সাথে মেলালেন, এত টাকা কালেকশন, কোনটা ওডি করেছে, ওডি একটা দুটো যদি পরে ফোন করে সঙ্গে সঙ্গেই জেনে নেবেন যে ওডি করেছে, ওডি হয়েছে কি, কবে দেবেন সেটা কালেকশন করে, সেদিনের কাজ শেষ। তারপরের দিন ঠিক সিস্টেম থেকে ডিমান্ড রিপোর্ট বার করবেন। ডিমান্ড মানে কালকে ডেটে কত টাকা কালেকশন আছে, বা যেরকম আপনার সিস্টেম বা সফটওয়্যার, যেরকম আপনার ম্যানুয়াল থাকবে তার খাতা অনুযায়ী আপনি দেখে নিলেন কালকে ডেটে আবার কালকে ডেটে কালেকশন চলে গেলে। এইভাবে আপনি যদি কালেকশন করেন তাহলে আপনার কোনো অবস্থাতেই ওডিও করবে না, কোম্পানি স্মুথলি চলবে। এবং লিগাল ব্যাপারটা সব থেকে বড় ব্যাপার, যে লিগাল ব্যাপারটা যদি কেউ টাকা না দেয় গ্রুপের ভেতর, আপনি চিন্তা করলে একজন টাকা দেয়নি কালকে দেবে, ভুল করবেন না। দুবার যাবেন তার কাছে কালেকশন, তারপর বাড়িতে যাবেন দরকার পড়লে, সে কালেকশন দিল না, আপনি নোটিশ করুন অফিসিয়ালি, আপনি নোটিশ করুন প্যাডে। 2020 সালে মার্চে লকডাউন হয়েছিল, তো লকডাউনের পর থেকে অনেক কালেকশন ডিউ করেছে, তাই তো হয়েছে। আমি এর আগেও ভিডিও করে বলেছিলাম যদি কেউ যোগাযোগ করেন কিভাবে সেই কালেকশন করা যায়, সেই পদ্ধতি সবকিছু, কারণ নোটিশ করতে হবে। নোটিশ করলে কি হবে, তার কাছে নোটিশ যাচ্ছে। 10 জনের গ্রুপ আছে, একজনকে নোটিশ করেছে, কোর্ট থেকে ডেকে পাঠিয়েছে, কোর্টে কেস চলছে, 9 জন, আর বাদ বাকি যদি গ্রুপে কেউ থাকে টাকা না দেয়, আপনাকে আমি বলছি সেই গ্রুপে টাকা দিয়ে চলে যাবে। ওটা কিন্তু ভয় দেখাবার জন্য একজনকে, আপনার 10 জনকে করাবার দরকার নেই, একজনকেই করুন না। ওই একজন যদি একটা কেস হয় ধরুন সাপোজ, তা 1000 টাকা একটা উকিলের ফিস আছে, 3 মাস অন্তর ডেট করবে, সে যাবে 3 মাস অন্তর কোর্টে যাবে আর আসবে, কোর্টে যাবে আর আসবে, তার মানে তার ওখানেই টাকাটা খরচা হয়ে যাবে। কি রায় এলো কি না এলো সেটা ভবিষ্যতের ব্যাপার, আপনি আইনের কাজ করছেন, আইনের পথে চলছেন, আপনাকে টাকা দেয়নি, আপনি কোর্টের দ্বারস্থ হয়েছেন, তাহলে আপনি বেআইনি কাজ করেননি, সে যাচ্ছে। কিন্তু আর যারা আছে, যারা, কারণ আজকালকার দিনে লাইফস্টাইল খুব হাই সব মানুষের, কেউ হয়তো লোন নিচ্ছে, নিয়ে দেখুন একটা স্কুটি কিনে নিচ্ছে, হতেই পারে, তার নাকি টাকাটা চাইতে গেলে সে টাকাটা দিচ্ছে না, আপনার মুখের উপর বলে দিচ্ছে, তো বলুন আপনি কিচ্ছু করবেন না। আপনি আপনার যা পদ্ধতি আছে, লিগাল যা ওয়ে আছে, আইনত পদ্ধতিতে যান, আপনার কালেকশন চলে আসবে। এবং এই পদ্ধতিতে যদি কোনো রকম যে অসুবিধার সম্মুখীন হন, বা এই পদ্ধতিতে যাওয়ার জন্য কোনো রকম যদি দরকার পড়ে আমার সাথে, বা সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি, প্রায় আমি অনেক কোম্পানি রেজিস্ট্রেশন করেছি আজ পর্যন্ত, সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি, যারা আমার ভিডিও দেখছেন, তারা যারা আমার সাথে যুক্ত আছেন, আমার যারা ক্লায়েন্ট, তারাও জানেন, এবং অনেক মানুষ জানেন এখানে, যারা সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন করবেন, সিআইসি রেজিস্ট্রেশন করবেন, বা যা কেউ যদি মনে করেন আমি সিভিলের মেম্বারশিপ নেব, বা কোনো রকম লিগাল আমি অ্যাসিস্ট্যান্ট আপনার কাছ থেকে নেবো, সাহায্য আমার কাছ থেকে নেবেন, তাহলে আমাকে এই নাম্বারে আপনার ফোন করতে পারেন। আমার নাম্বার হলো 9830254434। অভিজিৎ চৌধুরী, আমি ট্যাক্সের কাজ করে থাকি, ট্যাক্স কনসালটেন্ট, কোম্পানি অ্যাক্ট, এবং কোনো রকম সাহায্য লাগলে আমি আপনাদের সাহায্য করব। ভালো থাকবেন।